সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অনুপ্রবেশ। আশা করি আপনারা আলোচনাটি শুনবেন। বাংলাদেশের অভ্যন্তরে অনেক ঘটনাই ঘটবে, যে ঘটনাগুলো বাংলাদেশের ব্যক্তিবিশেষের অনেকের ভাগ্য পরিবর্তন হবে। কেউ হয়তো বা ক্ষণিকের হিরো বনে যাবে, কেউ হয়তো বা খলনায়কে পরিণত হবে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষমতা বদলের ক্ষেত্রে তেমন একটা ভূমিকা রাখবে না বলে আমি বিশ্বাস করি। আপনারা সবাই যেটা লক্ষ্য করতেছেন, 5ই আগস্টের পর যখন ক্ষমতার পালাবদল ঘটল, তত্ত্বাবধায়ক সরকারের এই সময়টাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটেছে এবং আভ্যন্তরীণ অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে সহিংসতায় রূপ নিচ্ছে, মানুষ নিজ হাতে আইন তুলে নিচ্ছে, অনেক কিছুই ঘটতেছে, কিন্তু রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে একটা স্থায়ী সমাধানের ক্ষেত্রে এটা তেমন একটা ভূমিকায় রাখবে না। বাংলাদেশ খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে গ্লোবাল পলিটিক্সে। একদিকে ভারত, চীন, রাশিয়া এবং আরেকদিকে আমেরিকা। আপনারা বলতেই পারেন যে ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক খুব মধুর না হলেও এই বাংলাদেশ প্রসঙ্গে চীন এবং ভারত ঐকমত্য পোষণ করবে এবং সেক্ষেত্রে রাশিয়াও চীন ভারতের দিকেই মতামতটা দিয়ে দেবে। বাংলাদেশে আমেরিকার এন্ট্রি ঘটেছে। আমেরিকার ব্যাপারে একটাই কথা, যদি আমেরিকানরা সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে প্রবেশ করতে পারে, সেক্ষেত্রে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের মতামত খুবই গুরুত্বপূর্ণ এখানে, এবং উনি যেটা চাবেন সেটাই ঘটবে। কিন্তু আমেরিকান এই ভূমিকা ভারত, চীন এবং রাশিয়া কিভাবে নেবে সেটাই দেখার বিষয়। আমরা জানি ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক শীতল, তাদের সীমান্ত ইস্যু আছে, তবে বাংলাদেশ প্রসঙ্গে তারা আপাতত একটা ক্লোজ চ্যাপ্টার হিসেবে এক সাইডে রেখে দেবে। রাশিয়ার ভূমিকাটা শুধুমাত্র মন্তব্য কেন্দ্রিক হবে, তারা বিশেষ কোনো সামরিক বা রাজনৈতিক কোনো ভূমিকা না রাখলেও ভারত এবং চীন যে মতামতটা দিবে, রাশিয়া সেই দিকেই মতামত দিবে। কারণ রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা ব্যাপক ইন্টারনাল প্রতিযোগিতা রয়েছে সব ক্ষেত্রে, কি রাজনৈতিক কি অর্থনৈতিক। আমরা জানি যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা, সে যুদ্ধে কিন্তু আমেরিকান ইন্ধন রয়েছে ইউক্রেনের পক্ষে, যে কারণে রাশিয়া সহজেই আমেরিকানদের মতামত মেনে নেবে না। তাহলে আমেরিকানটা কি চায়, আমেরিকানরা কেন চায় বাংলাদেশে প্রভাব বিস্তার করতে? একটি কারণ, আমেরিকানরা, আপনারা জানেন গ্লোবাল পলিটিক্সে আমেরিকা সবচেয়ে উচ্চতম স্থানে, এবং আমেরিকা গোটা বিশ্বকে মোটামুটি মোটা দাগে নিয়ন্ত্রণ করে, এক্ষেত্রে ভিন্ন কিছু নয়। কিন্তু অংশীদার ভিত্তিতে যদি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় আমেরিকা, সেক্ষেত্রে কতটুকু স্পেস পাবে আমেরিকা সেটা নির্ভর করবে চীন, ভারত এবং রাশিয়ার উপর। ভারত কেন চাবে না আমেরিকান অনুপ্রবেশ ঘটুক বাংলাদেশে? কারণ ভারতের যে ভূ রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের সঙ্গে তাদের যে সীমানা, মেজরিটি পার্সেন্ট সীমান্ত কিন্তু ভারতের সঙ্গে লাগোয়া। ভারত তার সার্বভৌমত্বের বা নিরাপত্তার খাতিরে সবসময় চাইবে বাংলাদেশের উপর একটা প্রভাব বিস্তার করতে। এটা যতটা না অর্থনৈতিক, ততটা রাজনৈতিক। কারণ অর্থনৈতিক লেনদেন পার্শ্ববর্তী দেশ হিসেবে, প্রতিবেশী হিসেবে যেটা থাকার কথা সেটা থাকবেই, এটা সবসময়ের জন্যই থাকবে, যে সরকারই আসুক না কেন। বাংলাদেশে যে সরকারই আসুক, ভারতের প্রভাব থাকবেই, এবং ভারত তাদের মতামত এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকানদের অনুপ্রবেশ যদি বাংলাদেশে ঘটে, সেক্ষেত্রে কি করতে পারে? আমরা জানি আমেরিকানদের চরিত্র, তাদের যে আন্তর্জাতিক রাজনৈতিক চিন্তাভাবনা, তারা কিন্তু ইমপ্লিমেন্ট ঘটায় যে কোনো দেশে। এর উদাহরণ যদি দেখেন, পাকিস্তান এবং আফগানিস্তান, এক্ষেত্রে ইরাকও একটা উদাহরণ হতে পারে। বাংলাদেশে আমেরিকানরা কেন আসতে চাচ্ছে? সত্যিকার অর্থে আমেরিকানরা খুব একটা ইন্টারেস্ট নেই বাংলাদেশের উপর। ডক্টর ইউনূসে এখানে একটা ফ্যাক্ট হিসেবে কাজ করতেছে, কারণ ডক্টর ইউনূসের উপর যে পরিমাণ মানসিক টর্চার এবং আইন সংক্রান্ত জটিলতায় আওয়ামী লীগ সরকার ফেলেছে, ঠিক ব্যক্তিগত কারণেই ইউনূস আমেরিকার দ্বারস্থ হয়েছে, এবং আমেরিকানরা এই জন্যই ইন্টারেস্ট দেখাচ্ছে। বরাবরের ন্যায় শেখ হাসিনা সরকার আমেরিকানদের খুব একটা স্পেস দেয়নি। এর পিছনে কারণ হলো ভারতের এবং রাশিয়ার বাংলাদেশের প্রতি একটা আস্থা রয়েছিল, এবং তাদের আনুগত্যেই সরকার পরিচালিত হয়েছে। এমনটা না যে তাদের প্রভাব বাংলাদেশের উপর বিশেষ কিছু ছিল, কিন্তু নিয়ন্ত্রণটা ছিল, তাদের নজরদারিতে ছিল এই রাশিয়ান এবং ভারতের। ভারত বাংলাদেশের প্রতি যে ইন্টারেস্টটা, মূলত এটা বাণিজ্যকেন্দ্রিক না হলেও তাদের তাদের ভূ রাজনৈতিক সুরক্ষা এবং ভৌগোলিক সুরক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু বাংলাদেশ। চায়না কেন ভারতের পক্ষে কথা বলবে? মূলত চায়না ভারতের জন্য যে বাংলাদেশের হয়ে কথা বলবে সেটা না, চায়নারও এখানে ইন্টারেস্ট রয়েছে। এখন বাংলাদেশে আমেরিকানরা প্রবেশ করবে, তখন এই ভারত এবং চায়নার যে সম্পর্ক, শীতল সম্পর্ক আক্রমণাত্মক হবে। সেক্ষেত্রে চায়না এবং ভারত দু দেশেই সাপোর্ট করবে।
বর্তমান বিশ্বে কেউ একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চায় না। যেগুলো মোটামাতার দেশ রয়েছে তারাই যুদ্ধে লিপ্ত হচ্ছে। এবং আপনারা যদি বলেন রাশিয়া কি মোটামাতা? না। রাশিয়া ইউক্রেনের ব্যাপারে অনেক ধৈর্য ধরেছিল, এবং যে যুদ্ধটা হচ্ছে এটা মূলত অনেক ধৈর্যের পরীক্ষা নেওয়ার পর রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে বাধ্য হয়েছে। কারণ ইউক্রেন মোটা তাকে রাশিয়ার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, এটাও ঠিক। আবার ইউক্রেন অন্যান্য দেশের ইন্ধনে তারা মনে করেছিল যে এটাই মোক্ষম সময় রাশিয়াকে আক্রমণ করা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফল কী হবে সেটা সবারই জানা। মূলত যুদ্ধটা এত দীর্ঘায়িত করার কারণটা কি? রাশিয়া ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধটা দীর্ঘায়িত করতেছে। এটা লাভটা হচ্ছে কার? লাভ কিছুই হচ্ছে না। রাশিয়া সারা জীবন যুদ্ধ করলেও রাশিয়ার তেমন কোনো ক্ষতি হবে না। ক্ষতি যা হবার বিশ্বে এটা একটা প্রভাব পড়বে অর্থনৈতিক এবং বাণিজ্যিকভাবে। লাভটা হবে আমেরিকানদের, কারণ আমেরিকানরা আপনারা সবাই জানেন আমেরিকার মূল ব্যবসা হলো তাদের অস্ত্র ব্যবসা। অস্ত্র ব্যবসায় তাদের যথেষ্ট প্রফিট হবে এই যে কোনো যুদ্ধের ক্ষেত্রে। এখন বলতে পারেন তাহলে বাংলাদেশের নাগরিকদের কি কোনো ভূমিকা থাকবে না? অবশ্যই ভূমিকা থাকবে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থান এবং মানুষের মতামতের ভিত্তিতেই সরকার হবে, কিন্তু সে একটা প্রভাবক হিসেবে কাজ করবে মাত্র, সেটা সম্পূর্ণ রাজনীতির উপর নিয়ন্ত্রণ আনবে না। বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভারত, রাশিয়া, চীন এবং আমেরিকানদের সমন্বয়ে বাংলাদেশের সরকার গঠন হবে। আপনারা দেখেছেন যে গত 15 বছরে তিনটা নির্বাচন হয়েছে, তার মধ্যে দুটি সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। তারপরেও কিন্তু আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ চালিত হয়েছে। এর কারণটা কি? কারণ এই সরকারের প্রতি মোটাতাকে কারো কোনো আপত্তি ছিল না, এবং নির্বাচন পদ্ধতির উপরেও কারো কোনো আপত্তি ছিল না, শুধু আমেরিকা ব্যতীত। আমেরিকানরা খুব বেশি একটা নাক গলানোর সুযোগ পায়নি বাংলাদেশের ব্যাপারে, কিন্তু ইউনুসের জন্য ব্যক্তিগতভাবে এই জিনিসটা আমেরিকা পর্যন্ত ঘুরিয়েছে। আমেরিকানরা চায় সব দেশেই তাদের নিয়ন্ত্রণ থাকুক, কারণ চীন বলেন, ভারত বলেন বা রাশিয়া বলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমেরিকানদের প্রভাব রয়েছে। এখন স্বার্থের ব্যাপার যেটা চলে আসে, আমরা বরাবরই বলি ইসরায়েল ফিলিস্তিনিদের উপর ব্যাপক অত্যাচার করতেছে, সে কারণে আমরা ইসরায়েলকে কিন্তু সহ্য করতে পারতেছি না। এটা যারা ইসলামপন্থী বা নন ইসলামপন্থী ঘরানার চিন্তা ভাবনা করে তারাও কিন্তু ইসরায়েলকে ঘৃণা করে, এবং সত্যিকার অর্থে আমিও ইসরায়েলকে ঘৃণা করতেছি। কারণ ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন বা জুলুম, এটা একবারে অবর্ণনীয় এবং মেনে নেওয়ার মতো না। কিন্তু দেখেন রাজনৈতিক যে ইকুয়েশনটা, আমেরিকা সরাসরি ইসরায়েলকে এত বেশি সমর্থন দেওয়ার পরও যারা ইসরায়েল বিরোধী তারা কিন্তু এখন আমেরিকার দিকে মুখ চেয়ে আছে। অথচ সবাই জানে যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সমর্থন দেয়, এবং যুক্তরাষ্ট্র সমর্থনের কারণেই তারা ফিলিস্তিনিদের উপর এত নির্যাতন চালাচ্ছে। তারপরও আমরা যারা ইসরায়েলকে ঘৃণা করি তারাও আবার চাচ্ছি যে যুক্তরাষ্ট্র কিছু একটা প্রভাব ফেলুক বাংলাদেশে, যুক্তরাষ্ট্র প্রভাবে যেন আওয়ামী লীগ সরকারের যেন বাংলাদেশের ক্ষমতা থেকে বিচ্যুত ঘটে। ইন্টারেস্টিং জায়গা এখানে, আমরা একইভাবে একই দৃষ্টিকোণ থেকে যেখানে ইসরায়েলকে ঘৃণা করতেছি, আবার ইসরায়েলকে যে মদত দিচ্ছে বা স্পন্সরশিপ দিচ্ছে তাকে আমরা আবার চাচ্ছি আমাদের প্রয়োজনে। এটাই হলো গ্লোবাল পলিটিক্স। গ্লোবাল পলিটিক্স এমন একটা ক্রিটিক্যাল একটা ইস্যু যেখানে চিন্তার বাইরেও চিন্তা করতে হয়। এখন জামাতপন্থী নেতারা বা যারা ইসলামী ঘরানার দলগুলো, তারাও কিন্তু জানে যে এখানে ক্ষমতায় আসতে গেলে ভারতের একটা মৌন সমর্থন লাগবে। ভারত সরাসরি বাংলাদেশকে নিয়ন্ত্রণ না করলেও ভারতের মন্তব্য এখানে খুবই গুরুত্বপূর্ণ। আর এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে এই যে পরিস্থিতির কারণে চীন ভারত তাদের কিন্তু ভেদাভেদ ভুলে গেছে। এখন তারা একে অপরের প্রতি বন্ধুসুলভ আচরণ করতেছে, এবং বাংলাদেশের যে পলিটিক্যাল ইস্যুটা খুব গুরুত্ব সহকারে দেখতেছে। কারণ একটা বিষয় দেখেন, চীন বাংলাদেশের রাজনীতিতে অত প্রভাব ফেলবে না, তবে তাদের একটাই কনসার্নের জায়গা, চীনের অনেক ইনভেস্ট রয়েছে বাংলাদেশে, সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো মায়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক রয়েছে, কারণ মায়ানমারের যে রাখাইন রাজ্যটা, এখানে কিন্তু বিশাল একটা ব্যবসা রয়েছে চীনের। ওখানে যে ইনভেস্টমেন্টটা করেছে সেই ইনভেস্টমেন্টটাও কিন্তু হুমকির মুখে পড়বে যদি সম্পূর্ণভাবে আমেরিকানরা বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে। সুতরাং যে পরিস্থিতি বাংলাদেশ পড়েছে, বাংলাদেশ খুব একটা কঠিন পরিস্থিতিতে পড়েছে। গ্লোবাল কন্ট্যাক্টসে যে পলিটিক্যাল সিনারিও দাঁড়িয়ে গেছে বাংলাদেশের জন্য, এটা খুবই একটা ভয়ঙ্কর অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে আশা করি খুব দ্রুত একটা সমাধান হবে।
আমি মনে করি যে 2 মাস আর্মিরা বাংলাদেশের আইন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে, এই 2 মাস খুবই ইম্পর্টেন্ট। আর বাংলাদেশিরা বিশেষ করে আমরা আসলে খুবই বোকা শ্রেণীর, একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছি। এক মতাদর্শ থেকে এক মতাদর্শ, এক দল থেকে আরেক দল, মিছামিছি রক্তপাত হচ্ছে। এগুলো কিন্তু আমাদের ইন্টারনাল ক্ষতি, ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। কিন্তু যা নির্ধারণ হবে এই টেবিলেই নির্ধারণ হবে। আমেরিকানরা খুব একটা আগ্রহী না, কারণ তারা জোর খাটাবে না। জোর খাটালে এখানে যুদ্ধ অবসম্ভাবী। তবে আমেরিকানরা এত বোকা না, তারা শুধুমাত্র তাদের বিজনেস ইন্টারেস্ট দেখে। কারণ যুদ্ধ এই সময়টাতে এসে কেউ চায় না, যুদ্ধটা হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে। আপনারা দেখবেন ইসরায়েল ফিলিস্তিন যেটা হচ্ছে, এটা ব্যতি রেখে মিডল ইস্ট ছাড়া কোথাও যুদ্ধ বর্তমানে নেই। বর্তমান বিশ্বে এই আধুনিকায়নের সময় এসে কেউ যুদ্ধে বিশ্বাসী না। এখানে যুদ্ধের চেয়ে কূটনীতিক খেলাই বেশি হয়, এবং সেটাই হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। এখন বাংলাদেশের সরকার প্রধান কে হবে এটা নির্ধারণ কিন্তু তারাই করে দেবে। আমরা জানি যে গত কয়েকটা টার্ম আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি, তারপরেও কিন্তু বাংলাদেশ ন্যায্যতার হিসেবেই পরিচালিত হয়েছে। বিশ্বের দরবারে এটা নিয়ে কোনো প্রশ্নই ওঠেনি। এখন প্রশ্নটা আসতেছে কেন? কারণ যেভাবে উৎখাত হয়েছে শেখ হাসিনার সরকার, এটা মূলত বহির্বিশ্বে কেউ চায়নি, আমেরিকা ব্যতি রেখে। আমেরিকানরা একটা সুযোগ পেয়েছে মূলত ব্যক্তি বিশেষের কারণে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বঞ্চনার শিকার বা লাঞ্ছনার শিকার হচ্ছিল, শুধুমাত্র এই জিনিসটার উপর ভিত্তি করে বাংলাদেশে কিন্তু একটা পরিবর্তন এসেছে। ছাত্র বিপ্লব যেটা বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলন একটা দামি ড্রামা ছিল বা নাটক ছিল। এটা যে হিসেবেই আপনারা ব্যাখ্যা করেন না কেন, এখানে আবেগের জায়গা আছে, কিন্তু ইকুয়েশনটা আভ্যন্তরীণভাবেই ঘটেছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ সচেতন হতে হবে, পলিটিক্যালি সচেতন হতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। এবং আমরা যে ভাই ভাইয়ের রক্তক্ষরণ করতেছে, এটাও অনাকাঙ্ক্ষিত। সুতরাং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের অভ্যন্তরীণ ক্ষতির সম্মুখীন করতেছে, আমাদেরই ক্ষতি হচ্ছে, বহির্বিশ্বের এটা প্রভাবই পড়ছে না। আমরা সুখে শান্তিতে ছিলাম এবং সামনেও থাকবো। একটা দুর্যোগ এসেছে, এই দুর্যোগটা কেটে গেলে আমরা সবাই খুব শান্তিতে এবং নিরিবিলি বসবাস করতে পারবো, এটাই আমি বিশ্বাস করি। আর আপনারা যারা আমার এই পুরো আলোচনাটি শুনেছেন, আলোচনাটি কতটুকু আপনাদের ভালো লাগলো, আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর মন্তব্যে আমি আশা করব বাংলাদেশিরা আমরা যথেষ্ট ভদ্র জাতি। মন্তব্যের ঘরে অবশ্যই আপনাদের আমার আলোচনাটা ভালো নাও লাগতে পারে, তবে দয়া করে খুব একটা খারাপ মন্তব্য করিয়েন না, যেটা আমার মনে আঘাত করে। আর আমার এই আলোচনার প্রসঙ্গটা যদি কারো মনে আঘাত করে থাকে, অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। ধন্যবাদ সবাইকে।